ভিডিওটা শুরুর প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব। কারণ হলো রেকর্ডিংয়ের কিছু প্রবলেমের দরুন ভিডিওতে কিছু নয়েজ তোমরা পাবে। তবে আমি যতটা সম্ভব আমার সাধ্যমতো সেটাকে সরানোর চেষ্টা করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করি বুঝতে পারবে এবং একটু কষ্ট করে শুধু ভিডিওটা দেখতে হবে। থ্যাংক ইউ। যে টপিকটা নিয়ে ডিসকাস করেছিলাম সেটা ছিল অ্যাপ্লিকেশন অফ গাউস থিওরেম, এবং গাউস থিওরেম থেকে কতগুলো প্রবলেম করেছিলাম। আজকে যেটা করব সেটা হলো অ্যাপ্লিকেশন অফ গাউস থিওরেম, গাউসের উপপাদ্যের প্রয়োগ। আচ্ছা, এবার কথা হলো যে কুলম্বস লতে আমরা কি করেছিলাম, কোনো একটা পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড বের করতে শিখেছিলাম। সেক্ষেত্রে কি হচ্ছিল, সেক্ষেত্রে যদি আমার একটা ধরো অনেকটা লম্বা ওয়্যার আছে, সেই ওয়্যারের জন্য ধরো ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে। সেক্ষেত্রে আমরা কুলম্বস ল অ্যাপ্লাই যদি করি, ধরো এরকম একটা লম্বা ওয়্যার আছে, চার্জ ওয়্যার আছে, তাহলে সেখান থেকে একটা ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে। তাহলে ক্যালকুলেট করতে গেলে প্রত্যেকটা পয়েন্টে যে চার্জ আছে, প্রত্যেকটা চার্জের জন্য আমাকে এই পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে হয়, তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করে তার ভেক্টর সাম নিতে হবে। সেটা কি খুব একটা লেন্দি প্রসেস এবং খুব কঠিন একটা সিচুয়েশন দাঁড়াবে তার ক্যালকুলেশনের সময়। তার জন্য কি করছি আমরা, এটাকে সিম্পলিফাই করে এবং খুব সহজে গাউস থিওরেমের সাহায্যে এর ইলেকট্রিক ফিল্ড আমি বের করে নিতে পারি। তাহলে গাউস থিওরেম কিছুই না, সিম্পলিফাইড ফর্ম অফ কুলম্বস ল। এর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের শেপের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে পারি। যেরকম অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তারের জন্য বের করতে পারি, কোনো একটা পরিবাহী গোলকের জন্য বের করতে পারি, সেই গোলকের বাইরে এবং ভিতরে কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে পারি। আমরা দেখবো সেটা যে আমরা কিভাবে সেটাকে নির্ণয় করতে পারি। তাছাড়া কোনো একটা পরিবাহী পাতের জন্য আমরা সেটাকে ক্যালকুলেট করতে পারি। তবে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কোনো গোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। কোনো একটা কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য, কোনো একটা কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন। তাহলে ধরো প্রথমে লিখো যে গোলকের, পরিবাহী গোলকের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। কোনো পরিবাহী গোলক হতে পারে, পরিবাহী গোলকের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। এই যে পরিবাহী গোলকটা নিচ্ছি সেটা কি হতে পারে, নিরেট হতে পারে বা ফাঁপা হতে পারে। এবার ধরো একটা পরিবাহী গোলক নিলাম আমি, যার ব্যাসার্ধ হচ্ছে এ। এই পরিবাহী গোলকের ভিতরের কোনো পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছি। তাহলে প্রথম কনসেপ্ট হচ্ছে পরিবাহীর ভিতরে, পরিবাহীর ভিতরে মানে এই গোলকটার ভিতরে। তখন আমার কি, যে পয়েন্টটা আমি বের করতে চাইছি সেই পয়েন্টটা যদি সেন্টার থেকে আর ডিস্টেন্সে হয়, তাহলে নিশ্চয়ই এ থেকে আরটা ছোট হবে। তাহলে ভিতরে কোনো একটা পয়েন্ট নেব, সেক্ষেত্রে কি নিচ্ছি আমি, আর থেকে এটা বড় হবে, তারপরে এ থেকে আরটা ছোট হবে। এবার ধরো আমি কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি। ধরো এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি, এই পয়েন্টটা হচ্ছে আমার পি। তাহলে এই পয়েন্ট, যে পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইবো, নতুন যেহেতু করাচ্ছি তার জন্য এইভাবে করবে, সেই পয়েন্টটাকে সে পয়েন্টের ওপর দিয়ে কি করবো আমরা, যে পয়েন্টটাতে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি সেই পয়েন্টটা হলো পি। এবার এই যে পয়েন্টটাতে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি সেই পয়েন্টের চারিদিক দিয়ে আমরা কি করবো, একটা গাউসিয়ান সারফেস ধরবো। গাউসিয়ান সারফেসকে আমি ড্র করার সময়তে ডট ডট দিয়ে ড্র করবে, তাহলে বুঝতে সুবিধা হবে যে এটা আমরা গাউসিয়ান সারফেস ড্র করেছি। এটা হলো গাউসিয়ান সারফেস এবং তার রেডিয়াস হচ্ছে কত, এখান থেকে তার রেডিয়াস হচ্ছে আর। তাহলে যে পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে সেই পয়েন্টটার উপর দিয়ে একটা গাউসিয়ান সারফেস ড্র করব, এবং সেই গাউসিয়ান সারফেস, এই যে গাউসিয়ান সারফেস ধরলাম তার রেডিয়াস হচ্ছে আর। তাহলে প্রথমে আমাকে তাহলে গাউসের সূত্র অনুযায়ী কি জানি, এবং এই গোলকটাতে আমাকে আধান দেওয়া আছে, কিউ পরিমাণ আধান আছে গোলকটাতে। তাহলে গাউসের থিওরেম অনুযায়ী তাহলে এখানে লিখবে গাউসের উপপাদ্যের সাহায্যে, গাউসের সূত্রানুসারে
ই ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। এটাকে ছোটো হাতের কিউ লিখবে, কিউ বাই এপসাইলন নট। এবার এই যে কিউ বাই এপসাইলন নট লিখেছি, এই কিউটা কি ছিল? এই কিউটা হলো, কিউটা ভালো করে মনে করো, এই কিউটা কি বলেছিলাম? এই কিউটা হলো যে গাউসীয় তল নিচ্ছি তার মধ্যে আধান, মানে যে বদ্ধ তল নিচ্ছি সে বদ্ধ তলের মধ্যে আধান। এবারে আমাকে দেখতে হবে বদ্ধ তলের মধ্যে আধান আছে কি না। ইকুয়ালস টু, এই যে বদ্ধ তলটা নিয়েছি, এই বদ্ধ তলের ভিতরে কি কোনো আধান থাকবে? আমরা কি জানি পরিবাহীর বাইরের পৃষ্ঠে আধান থাকে, পরিবাহীর ভিতরে কোনো আধান থাকে না। তাহলে এই যে বদ্ধ তলটা নিয়েছি ডট ডট লাইন দিয়ে, তার ভিতরে কোনো আধান নেই, তাহলে কত হবে? আধান 0 বাই এপসাইলন নট। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে ই এর ভ্যালু কত চলে আসলো? ই ইকুয়ালস টু চলে আসলো 0, মানে ই ইনসাইড ইকুয়ালস টু চলে আসলো 0। তার মানে কি বুঝতে পারছি? কোনো পরিবাহী গোলকের ভিতরে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকবে না, সে পরিবাহী গোলকটা নিরেট হোক বা ফাঁপা হোক। তাহলে প্রথম শিখলাম যে কোনো পরিবাহী গোলকের ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, পরিবাহী গোলকটা নিরেট হোক বা ফাঁপা হোক। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, আমি পয়েন্টে নিচ্ছি কোথায়? এই সারফেসে বের করতে চাইছি, বা বাইরের কোনো একটা পয়েন্টে বের করতে চাইছি। বাইরের যদি পরিবাহীর ভিতরে করলাম, এটা পরিবাহীর বাইরে। বাইরের কোনো বিন্দুতে, পরিবাহীর বাইরের কোনো বিন্দুতে যদি আমাকে বের করতে হয়, তাহলে একই রকম একটা পরিবাহী নিলাম আমি, তার রেডিয়াস আমি এর আগে যেহেতু আর ধরেছি, তাই এ ধরেছি, তাহলে এ। তাহলে এই পয়েন্টটা ধরো আমাকে বের করতে হবে, এই পয়েন্টটা হচ্ছে আমার পি। তাহলে যে পয়েন্টটা বের করতে হবে সেই পয়েন্টের উপর দিয়ে আমি কী করবো? একটা ডট ডট দিয়ে গাউসিয়ান সারফেস ধরবো, এবং এই গাউসিয়ান সারফেসে তাহলে রেডিয়াস কত? এই গাউসিয়ান সারফেসের রেডিয়াস ধরে নিলাম আর। তাহলে এখানে আমি কী ধরছি? সেটা ধরছি আর গ্রেটার দেন এ। তাহলে আমাকে কী করতে হবে? কি এই যে গোলকটা আছে সেই গোলকটাতে চার্জ দেওয়া আছে কিউ, তাহলে আমাকে গাউসের সূত্র অনুসারে একইরকমভাবে লিখবে। গাউসের সূত্র অনুসারে কত হবে? ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকাল টু কিউ বাই এপসাইলন নট। এই কিউটা কি? যে গাউসিয়ান সারফেস ধরেছি তার মধ্যে মোট চার্জ, এই গাউসিয়ান সারফেস ধরেছি, গাউসিয়ান সারফেসের মধ্যে মোট চার্জ কত? কিউ আছে, তাহলে কিউ বাই এপসাইলন নট। অতএব ই ডিএস ইন্টিগ্রেশন, কারণ সব যাতে ই এর ভ্যালু সেম হবে গাউসিয়ান সারফেসের উপরে, তাহলে তার জন্য ইটাকে বাইরে বের করে নিলাম, ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। এবার কথা হলো যে একটা পরিবাহী, এই যে গাউসিয়ান সারফেস ধরেছে, সে গাউসিয়ান সারফেসের ক্ষেত্রফল কত হবে? যেহেতু এটা গোলাকার হবে, তাহলে গোলাকারের জন্য ক্ষেত্রফল কত হয় আমরা জানি। গোলাকার ক্ষেত্রের জন্য আমাদের ক্ষেত্রফল জানি, আচ্ছা সেটা কত হয়? অর ক্ষেত্রফল হয়, তাহলে ই ক্ষেত্রফলের ভ্যালু কত হয়? যদি গোলাকার পরিবাহী তাহলে ক্ষেত্রফল কত হয়? 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। আচ্ছা, তাহলে এখান থেকে যেটা পাচ্ছি আমরা, তাহলে এখান থেকে পাচ্ছি ই ইকুয়ালস টু, ইটা হচ্ছে আউটসাইডের কোনো পয়েন্টে, আচ্ছা এটাকে আমি মুছে দিচ্ছি, এই জায়গাটা লিখছি, এটাকে আমি এই জায়গাটা লিখছি, এখানে জায়গা নেই। তাহলে আমি পাচ্ছি কি ই আউটসাইড ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন নট, এটা নিচে চলে যাবে, কিউ বাই আর স্কোয়ার। তাহলে বাইরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে এটা 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এখান থেকে একটা মজার জিনিস শিখছে, সেটা যে আধানটা যদিও এখানে আছে, এই পরিবাহী গোলকের পৃষ্ঠে আছে, তবুও কি ধরে নিচ্ছি, যখন আমরা কোনো গোলকের বাইরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, তখন ধরে নেব সম্পূর্ণ আধান ওই গোলকের কেন্দ্রে আছে। কারণ দেখো দূরত্বটা কিন্তু এই কেন্দ্র থেকে এতটুকু নিয়েছে, কিন্তু যদিও আধানটা এই গোলকের পৃষ্ঠে আছে। তার মানে কি এখান থেকে শিখছি যে কোনো গোলকের বাইরের কোনো বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হয়, তাহলে গোলকের সমস্ত আধান ওই গোলকের কেন্দ্রে থাকবে, এবং কেন্দ্র থেকে যে দূরত্ব হবে সেই দূরত্বের সাধারণ যে সূত্র, কুলম্বের সূত্র, সেরকম রূপ ধারণ করে নিচ্ছে। তাহলে বাইরের পয়েন্টে এটা হচ্ছে। তাহলে যদি আমি বলি যে গোলকের পৃষ্ঠে, তাহলে গোলকের পৃষ্ঠে তাহলে কত হবে? তাহলে গোলকের পৃষ্ঠের জন্য কি হবে? তাহলে পরিবাহীর পৃষ্ঠে, গোলকের পৃষ্ঠে লিখে নাও, তাহলে গোলকের যদি পৃষ্ঠে যেতে হয় তাহলে কি করতে হবে? আমাকে আর ইকুয়ালস টু এ করতে হবে। তাহলে আর ইকুয়ালস টু যদি এ পুট করি এখানে, তাহলে কত হয়ে যাবে? গোলকের পৃষ্ঠে মানে সারফেসে হয়ে যাবে 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই এ স্কোয়ার।
তাহলে আমি তিনটা ভ্যালু পেলাম, একটা হলো গোলকের পৃষ্ঠে, একটা গোলকের বাইরে, একটা হচ্ছে গোলকের ভিতরে। তাহলে এই তিনটা দিয়ে যদি আমি গ্রাফ ড্র করি তাহলে গ্রাফটা কেমন হবে, তাহলে গ্রাফটা দেখা যাক গ্রাফটা কেমন আসে। এদিকে নিচ্ছি আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই, আর এদিকে নিচ্ছি আমি রেডি আর। আচ্ছা, এই পয়েন্ট আর এই পয়েন্টটা মানে কি, আর ইকুয়ালস টু জিরো। আর ইকুয়াল টু জিরো মানে কি, যেটা আমি ড্র করেছিলাম, যদি ড্র করি তাহলে আর ইকুয়াল টু জিরো মানে হচ্ছে এটা সেন্টারটা। আমি যত এদিকে যাবো আর এর ভ্যালু তত আস্তে আস্তে বাড়বে। এবার আমি যত এদিকে যাচ্ছি আর এর ভ্যালু তত আস্তে আস্তে বাড়ছে। এই পয়েন্টটা হচ্ছে আমার আর ইকুয়ালস টু এ। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আর ইকুয়ালস টু এ, মানে এই পয়েন্টটা হচ্ছে কি আমার সারফেসের পয়েন্ট, এটা হচ্ছে সারফেসের পয়েন্ট। তার মানে কি এখান থেকে এইটুকু হচ্ছে গোলকের ভিতরে। তো গোলকের ভিতরে কি হয়, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ভ্যালু কত হয়, জিরো হয়। তাহলে জিরো যদি হয় তাহলে এখান থেকে এইটুকু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ভ্যালু হলো আমার জিরো, এটা লাইন। এবার হচ্ছে কি এই পয়েন্টে গিয়ে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ভ্যালু হয়ে যাচ্ছে 1/4πε0 q/a², এবং সেই ভ্যালুটা হয়ে যাচ্ছে আমার এই পয়েন্টে গিয়ে একটা ভ্যালু বেড়ে যাচ্ছে, এবং সেই ভ্যালুটা হয়ে যাচ্ছে এটা। সেই ভ্যালুটা হচ্ছে কত, ই সারফেসের ভ্যালুটা, এটা ইকুয়াল টু কত হচ্ছে 1/4πε0 q/a। এবার যত বাইরে যাচ্ছি আর এর ভ্যালু যেহেতু বাড়ছে, তার মানে কী হবে, ডিক্রিজ করবে। সে ডিক্রিজটা কীরকম হবে, 1/r² আকারে, এবং এটা মিট করবে কোথায়, ইনফাইনাইটে গিয়ে। তাহলে গ্রাফটা কেমন হচ্ছে, এখান থেকে এটুকু জিরো, এখান থেকে হঠাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ভ্যালু বেড়ে যাচ্ছে এবং তার বাইরে এরকম হচ্ছে, এটা হচ্ছে ই আউটসাইড। এদিকে ড্র করলাম, এই সাইডে আমরা ড্র করতে পারি একই রকমভাবে, অনেক বইতে ওই সাইডে ড্র করা থাকে, তো ওটা দেখে ঘাবড়াবে না। ধরো এদিকে এরকম লাইন দেওয়া আছে, তার মানে এদিকে যদি যাই তার মানে আমার এদিকে আসছি, আমি এইখান থেকে এদিকে আসি, অরিজিনটা আমি সেন্টার ধরে নিয়েছি, তাহলে এদিক থেকে যদি এদিকে আসি তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, একই রকম হবে। এখান থেকে এটুকু আমার ভ্যালু থাকবে জিরো, এটা হচ্ছে আর ইকুয়ালস টু -a। তারপরে কী হবে, হঠাৎ ভ্যালুটা বাড়বে এবং সেটা এইভাবে ডিক্রিজ করবে। এদিকেও আঁকতে পারি, শুধু এক পরীক্ষা এক্সামে যদি যায় তাহলে একদিকে আঁকলেই এনাফ। এবার অনেক বই এরকম আঁকা দেখতে পারো, তখন তো আবার ঘাবড়াবে না, তার জন্য আমি এটা এঁকে দিলাম। আচ্ছা, এরপরে এরকম গাউসের উপপাদ্যের একটা প্রয়োগ করলাম আমরা, তাহলে একটা গোলকের ভিতরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হয়, বাইরে কত হয় এবং সারফেসে কত হয় সেটা দেখলাম। সারফেসে সবচেয়ে ম্যাক্সিমাম হয়, ভিতরে জিরো হয় এবং বাইরে আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকে, যেটা কুলম্বসের সূত্রে সাধারণত হয়। তাহলে এরপরে সেকেন্ড অ্যাপ্লিকেশনটা কী করছি দেখো, সেকেন্ড অ্যাপ্লিকেশনটা আমি অলরেডি লিখে দিয়েছি। অসীম দৈর্ঘ্যের রিজু আহিত পরিবাহীর জন্য, রিজু মানে কি, পাতলা, খুবই পাতলা একটা পরিবাহী তার আছে, এবং সেটা কি অসীম দৈর্ঘ্যের, অনেক বড় একটা পাতলা পরিবাহী তার আছে, তার জন্য আমাকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরছি এটা হচ্ছে একটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী তার। অসীম দৈর্ঘ্য বোঝানোর জন্য এদিকে ডট ডট দিলাম, এদিকে ডট ডট দিলাম। আচ্ছা, এই পরিবাহী তারের জন্য আর ডিস্টেন্স একটা পয়েন্ট, এখান থেকে সেটা আর ডিস্টেন্স একটা পয়েন্ট, এই পয়েন্টে আমাকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে হবে। সে পয়েন্টটা কোন পয়েন্ট, পি পয়েন্ট। এই পি পয়েন্টে আমাকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ক্যালকুলেট করতে হবে। তাহলে এই পি পয়েন্টে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কীভাবে ক্যালকুলেট করব। আচ্ছা, যে পরিবাহী তারটা নিয়েছি, এখানে একটা কয়েকটা ভাষা লিখে দেবে, ল্যাঙ্গুয়েজ লিখে দেবে, গল্প একটু লিখতে হবে, এ বি। তাহলে লিখবে যে মনে করি এ বি একটি অসীম দৈর্ঘ্যের রিজু পরিবাহী তার। এই বিন্দু রিজু পরিবাহী তার থেকে আর দূরে একটি পয়েন্ট পি, সেই বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে। এটা যেটুকু বললাম একটু লিখে নেবে, আমি লিখাচ্ছি না এটা। তো যে পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে, সেই পয়েন্টে আমাকে কী করতে হবে, একটা গাউসীয় তল কল্পনা করতে হবে। আর এর আগে যে গাউসীয় তলটা কল্পনা করেছিলাম সেটা ছিল গোলাকার, কেন ছিল, ওর সাথে সিমেট্রিক হচ্ছিল। এবার এটা যেহেতু লম্বা আছে, তার জন্য এর জন্য সিমেট্রিক যদি গাউসিয়ান সারফেস ড্র করতে হয় তাহলে সেটা কীরকম নিতে হবে, সিলিন্ড্রিক্যাল নিতে হবে। তাহলে আমি কী করছি, একটা সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস নিচ্ছি। পি পয়েন্টটাকে আমি এখানে ড্র করে দিচ্ছি, একটু কমিয়ে দিলাম। সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেসটা নিলাম, সেটার রেডিয়াস তাহলে কত হলো আর, এবং যে গাউসিয়ান এটা নিয়েছি তার লেন্থ হলো এল। আচ্ছা, আর একটা কথা লিখবে যে পরিবাহী অসীম দৈর্ঘ্যের রিজু পরিবাহী তার। একটা কথা লিখবে যে এই পরিবাহী তারের একক দৈর্ঘ্যে আধান হচ্ছে ল্যামডা। পরিবাহীর একক দৈর্ঘ্যে
আধান ল্যামডা, একক দৈর্ঘ্যের আধান হচ্ছে ল্যামডা। তাহলে এখান থেকে এটুকু যে এল দৈর্ঘ্য আছে, সে এল দৈর্ঘ্যের আধান কত হবে? অতএব এল দৈর্ঘ্যে আধান কত হবে? কিউ ইজ ইকুয়াল টু এল ল্যামডা। এবার তাহলে এবার লিখবে যে গাউসের সূত্র অনুসারে ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, যদি আমি ধরি ফ্রি স্পেস আছে। আচ্ছা, এই যে কিউ এর ভ্যালু কত পেলাম? কিউ এর ভ্যালু আমি পেলাম যে গাউসিয়ান সারফেসটা নিয়েছি তার মধ্যে আধান কত আছে, সেটা আছে এল ইন্টু ল্যামডা বাই এপসাইলন নট। তাহলে আমি পেলাম ই ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়ালস টু এল ল্যামডা বাই এপসাইলন নট। এবার দেখো যে সারফেসটা নিয়েছে সেখানে সারফেসের কটা তল আছে, এখানে দেখো ভালো করে অবজার্ভ করলে বুঝতে পারবে এর কটা তল আছে, তিনটা। যদি আমি বলি এটা সিলিন্ড্রিক্যাল এইরকম শেপের, তো আমি গাউসিয়ান সারফেসটা নিয়েছি, কটা তল আছে? একটা হচ্ছে এই তলটা যেটা হচ্ছে বক্রতল, এদিকে একটা তল আর এদিকে একটা তল, তার মানে এখানে তিনটা তল আছে। একটা হচ্ছে আমার এই তলটা, এই যে গোলাকার একটা তল হবে সেটা, একটা হচ্ছে এই তলটা উপরের দিকে, একটা হচ্ছে এই তলটা। তাহলে সমতল দুটো তল আছে আর দুটো হচ্ছে বক্রতল তল আছে। আর এই তলটার নাম দিলাম আমি S1, এই যে এখানে যে তলটা আছে সেটার নাম হচ্ছে S2, আর এই তলটার নাম দিচ্ছি আমি S3। তাহলে এটাকে আমি তিনটে ভাগে ভাগ করে দেবো। তোমরা ক্লাস 12-এ ইন্টিগ্রেশনে শিখবে যে কোনো ইন্টিগ্রেশনকে তিন ভাগে বা 3 ভাগে 4 ভাগে 100 ভাগে যতটা সম্ভব, যত ভাগে সম্ভব তত ভাগে আমরা ভাগ করতে পারি যদি তার লিমিটটা আমার সেম থাকে। তাহলে এখানে আমি কি করছি, S1 সারফেসের জন্য ই ডট ডিএস প্লাস S2 সারফেসের জন্য সেটা হচ্ছে ই ডট ডিএস প্লাস S3 সারফেসের জন্য সেটা হচ্ছে ই ডট ডিএস ইজ ইকুয়াল টু এল ল্যামডা বাই এপসাইলন নট। এবার দেখো যে তিনটা সারফেস করেছি, S1 সারফেসের ক্ষেত্রে এখানে যে ইলেকট্রিক লাইনগুলো হবে সেগুলো ইলেকট্রিক লাইন অফ ফোর্স কোনগুলো কীরকম হবে, তড়িৎ বলরেখাগুলো কীরকম হবে, তড়িৎ বলরেখাগুলো সবগুলো এখান থেকে বাইরের দিকে বেরোবে, এদিক থেকে এদিকে বেরোবে, এদিক থেকে এদিকে বেরোবে। মানে যে চুল আঁচড়ানোর জন্য এগুলো হয় না যে এইরকম টাইপের গোল টাইপের থাকে, সিলিন্ড্রিক্যাল অনেকগুলো লম্বা লম্বা কাঁটার মতো বেরিয়ে থাকে, সেরকম টাইপের হবে তড়িৎ বলরেখাগুলো। তড়িৎ বলরেখাগুলো চারিদিকে ছড়িয়ে থাকবে। তড়িৎ বলরেখা যদি চারিদিকে ছড়িয়ে থাকে তাহলে এদিকে থাকছে। এবার তাহলে এই যে তলটা আছে S3 তলটা আছে, সেই S3 তলের ডিরেকশন কোন দিকে? S3 তলের ডাইরেকশন হচ্ছে উপরের দিকে। তড়িৎ ক্ষেত্রে বলরেখার দিক কোন দিকে? এই দিকে। তাহলে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে ফ্লাক্স কত হয়ে যাবে? 0। আচ্ছা, S1 এর জন্য কত হবে? 0। তাহলে এটার জন্য কত হয়ে যাবে? তাহলে এটার জন্য হচ্ছে ই ডিএস কস 90। S1 তলের জন্য একই রকমভাবে এটা এদিকে আর এটার জন্য ডিরেকশন এদিকে, তাহলে মধ্যবর্তী কোণ হয়েছে 90 ডিগ্রি। আচ্ছা, S1 তলের জন্য প্লাস S2 তল। S2 তল মানে হচ্ছে এই যে তল, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্রের প্রভাব সব জায়গায় সেম হবে, যেহেতু তাহলে ই ডিএস সেটা S2 তলের জন্য প্লাস এটা তো কি হচ্ছে, এটা মধ্যবর্তী কোণ কত হবে? 0। দেখো এটার জন্য যে বলটা আছে ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে? তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য হবে, এই যে তলটা আছে সেই তলের দিক কোন দিকে হবে? এদিকেই হবে, এস এর ডিরেকশন, আর এর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ওদিকে দিলে মধ্যবর্তী কোণ কত? 0। এখানে cos 0 লিখতে পারো। আচ্ছা, লিখে দিচ্ছি আমি। প্লাস এখানে হচ্ছে আমার S3 তলের জন্য, তাহলে হচ্ছে ই ডিএস cos 90 ডিগ্রি, একটুকু বললাম কারণ 90 ডিগ্রি হবে, তাহলে এল ল্যামডা বাই এপসাইলন নট। আচ্ছা, তাহলে এটার ভ্যালু চলে আসে আমার cos 90 ভ্যালু 0, তাহলে এটার ভ্যালু পুরোটার ভ্যালু 0। এটার ভ্যালু তাহলে হয়ে যাচ্ছে ই, পুরো ইন্টিগ্রেশন যদি করি, এই যে পুরো তলটা আছে একটা ইয়ের চোঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয়? 2 পাই আর ইন্টু উচ্চতা, উচ্চতা এখানে কত ধরেছি? এল। তাহলে এটা হলো ক্ষেত্রফল। cos 0 ভ্যালু তো 1 প্লাস এটার ভ্যালু আছে 0 ইজ ইকাল টু এল ল্যামডা বাই এপসাইলন নট। আচ্ছা, তাহলে আমার এর ভ্যালু কত হয়েছে? তাহলে আমি এটাকে এখানে লিখে দিচ্ছি। তাহলে সেটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত পাচ্ছি? ই ইকুয়ালস টু 2 পাই আর এল নিচে চলে যাবে। আচ্ছা, এল কেটে দিলাম এখান থেকে, তাই যদি কেটে দিই তাহলে ই ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট ইন্টু আর। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। একটা জিনিস, মজার জিনিস যেটা দেখতে পাচ্ছি, আমি এটুকু মুছে দিচ্ছি, তোমরা একটু টুকু নেবে। এর মজার জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা ইটা ভ্যারি করছে 1/r আকারে।
নর্মালি কি হয়, ই ভ্যারি করে 1/r² আকারে, যেটা কুলম্বস লতে পড়েছিলাম। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভ্যারি করছে কত, 1/r আকারে। এবার যদি আমার তোমাকে কোশ্চিন দেয় এখান থেকে কীরকম কোশ্চিন দেয়, আমি একটা প্রবলেম করিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো দুটো প্রবলেম আমি লিখেছি। এক নম্বর প্রবলেম লিখেছি কি, অসীম দৈর্ঘ্যের একটি পরিবাহীর প্রতি একক দৈর্ঘ্যে আধান, এটা পরিবাহীটি থেকে এত মিটার দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত। তাহলে প্রথম প্রবলেমটা যদি আমি সলভ করি, তাহলে প্রথম প্রবলেমটার ক্ষেত্রে কি হচ্ছে, আমাকে ল্যামডার ভ্যালু বলে দিয়েছে, সেটা হচ্ছে 0.5 কুলম মিটার মাইনাস 1। আচ্ছা, আমাকে কত সেমি দূরে বের করতে বলেছে, আর ইজিক্যাল টু বলে দিয়েছে 2 মিটার। আমাকে বের করতে বলেছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আমরা কি জানি, ই ইকুয়ালস টু, ফর্মুলা মুখস্থ রাখতে হবে তোমাদের, ল্যামডা ইজ 2πε0r, এখানে অবশ্য লেখা আছে। ল্যামডার ভ্যালু এখন কত হচ্ছে, 0.5 2πε0r। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু বলে দেওয়া হয়েছে 2। তাহলে এখান থেকে যদি করি, তাহলে পেয়ে যাচ্ছি আমি অর ই ইকুয়ালস টু 0.5 বাই 4πε0। আর 4πε0 ভ্যালু কত হয়, 9 × 10⁹ ইন্টু 0.5। তাহলে এখান থেকে যদি করি, তাহলে কত আসছে, 45 বা 4.5 × 10⁹ নিউটন কুলম মাইনাস 1। তাহলে হয়ে গেল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা। এটা খুব কঠিন প্রবলেম না। তারপরে সেকেন্ড প্রবলেমটা দেখো। সেকেন্ড প্রবলেমটাতে কি বলা আছে, সেকেন্ড প্রবলেমটাতে বলা আছে অসীম দৈর্ঘ্যের পরিবাহী তার থেকে 2 মিটার দূরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে দেওয়া আছে। 2 মিটার দূরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমাকে বলে দিয়েছে এটা। তার মানে প্রথমে বলে দিয়েছে আমার E1 ইকুয়ালস টু 5 নিউটন কুলম মাইনাস 1, আর R1 ইজিক্যাল টু বলেছে 2 মিটার। এবার বলেছে তবে ওই অসীম দৈর্ঘ্যের পরিবাহী তার থেকে 4 সেমি দূরত্বে, 4 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত। তার মানে E2 এর ভ্যালু কত হবে, R2 এর ভ্যালু কত বলেছে, 4 মিটার। তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট এভাবে করতে পারি, যেহেতু ই ভ্যারিয়েজ 1/r, তার মানে লিখতে পারি আমি E1/E2 ইকুয়ালস টু, যেহেতু 1/r আছে, তাহলে E2 নিচে আছে, তাহলে R2 উপরে যাবে, R1 নিচে যাবে। এটাই ভাবে হ্যাবিট করার চেষ্টা করবে। তাহলে এখান থেকে আমি ভ্যালু পুট করো, তাহলে E1 এর ভ্যালু কত আসছে 5, E2 এর ভ্যালু কত, আমাকে এটাকে ক্যালকুলেট করতে হবে। R2 এর ভ্যালু আমার বলে দেওয়া হয়েছে 4, আর R1 এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এখান থেকে এটা কেটে দিলে হয়ে যাচ্ছে 2। তাহলে এখান থেকে E2 ইজিক্যাল টু আসছে 5/2, দ্যাট ইজ 2.5 নিউটন কুলম মাইনাস 1। তাহলে হয়ে গেল দুটো প্রবলেম। এখান থেকে এরকম টাইপের প্রবলেম দিতে পারে। তাহলে আমাদের শিখলাম যেটা, সেটা হচ্ছে তোমার অসীম দৈর্ঘ্যে কোনো ঋজু পরিবাহের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়ের রাশিমালা। এটা খুব ইম্পর্টেন্ট, কীভাবে নির্ণয় করতে হবে সেটা ইম্পর্টেন্ট প্রবলেম অনেক সময় দিয়ে হয়, অনেক সময় দিতে পারে, অনেক সময় নাও দিতে পারে। এবার দেখো যেটা করাচ্ছি সেটা হচ্ছে গাউসের সূত্রের আরেকটা অ্যাপ্লিকেশন। সেটা হচ্ছে 3rd নম্বর। কি বলেছি, অসীম অপরিবাহী কথাটা ভালো করে দেখো। সুষমভাবে আহিত একটা সমতল পাতলা পাত আছে, সেই পাতলা পাতটা অনেক বড়, সেই পাতের জন্য কোনো বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে ধরো এরকম একটা পাতলা পাত আছে, এটা একদিনের মধ্যে দেখেছিলে, এরকম একটা পাতলা পাত আছে, কিন্তু এই পাতটা কি ছোট, তো অসীম, এটা এরকম পাতলা পাত অনেক বড় পাত আছে, সেটার পাত থেকে কোনো একটা দূরত্বে, মানে ধরো এই পাতটা থেকে ধরো এখানে এতটা উচ্চতে উঠলাম, তাহলে এখান থেকে এইটুকু যে উচ্চতা আছে সে দূরত্বে আমাকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে। মানে এই পাতটা থেকে যদি এভাবে ধরা হয় তাহলে বুঝতে পারবে এখান থেকে এতটা দূরত্বে ধরো এই আমার আঙুলের মাথাতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে এইটুকু দূরত্বে আমাকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে কি করছি আমি, একটা অপরিবাহী পাত নিলাম, পরিবাহী বলছি না, অপরিবাহী, ভালো করে লক্ষ্য করবে। এই পরিবাহী পাত থেকে কোনো একটা দূরত্ব তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে এই পরিবাহী পাত থেকে ধরো আমাকে আর দূরত্বে একটা বিন্দু আছে পি, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে। যে বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে, তাহলে এখানে একটা গাউসিয়ান তল ধরতে হবে। তাহলে গাউসিয়ান তলটা ধরবো কীভাবে, গাউসিয়ান তলটা ধরবো কীভাবে, চোঙাকৃতি গাউসিয়ান তল ধরবো এখানেও, কিন্তু চোঙাকৃতি গাউসিয়ান তলটা আমরা এভাবে ধরবো না, ধরবো কীভাবে, এইভাবে। তোকে বলেছি তোমাদের গাউসিয়ান সারফেস ড্র করবে কীভাবে, ডট ডট দিয়ে। তাহলে এদিকে একটা মুখ আছে আর তার এদিকে একটা মুখ আছে, আশা করে দেখতে পাচ্ছ।
এরকম একটা গাউসিয়ান তল ধরলাম, সে চুম্বকীয় গাউসিয়ান তল, এবং এই যে তলটা ধরেছি এই তলের এই মুখের ক্ষেত্রফল হচ্ছে এ, আর এইদিকে মুখ আর যে আছে এটার মুখেরও ক্ষেত্রফল ধরছি আমি এ, আর যে বক্রপৃষ্ঠ আছে সে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কিছু একটা আছে ধরলাম। এবার এখানে তাহলে তিনটা পৃষ্ঠ হচ্ছে, এটা হচ্ছে আমার ধরলাম S1, এটা হচ্ছে S2, আর এটা হচ্ছে S3। এটাকে বললাম তোমাদের যে কোনটা তল কেমন হয়, মানে যদি একটা এখানে ধরা আছে এরকম এরকম গাউসিয়ান তল ধরা হয়েছে, যেটা কি করেছে এটাকে ছেদ করে গেছে, মানে এরকম একটা অসীম দৈর্ঘ্যের পাত আছে, সে পাতটাকে ছেদ করে একটা গাউসিয়ান তল আমরা ধরেছি, গাউসিয়ান তল ধরেছি, সে তলটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। তো এখানে তিনটা তল হচ্ছে, একটা এটা, একটা হচ্ছে এই মুখটা, একটা হচ্ছে ওই মুখটা, তিনটা হচ্ছে তল। সে তিনটা তলের নাম দিয়ে দিলাম। এই যে অপরিবাহী পাতটা আছে, সেই অপরিবাহী পাতের প্রতি একক ক্ষেত্রফলে আধান হলো সিগমা ধরে নিচ্ছি। তাহলে কী ধরে লিখবে, মনে করি ওই অসীম অপরিবাহী পাতের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। আচ্ছা, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব হলো সিগমা। সেই আধানের যে সিগমা আধান তলমাত্রিক ঘনত্ব আছে, মানে প্রতি একক ক্ষেত্রফলে আধান আছে কত, সিগমা পরিমাণ প্রতি একক ক্ষেত্রফলে আধান আছে। এবার এখানে যে গাউসিয়ান তলটা হচ্ছে, সেই গাউসিয়ান তলের মধ্যে আমাকে আধান বের করতে হবে। তাহলে এই গাউসিয়ান তলের আমি যদি এখানে একটা চুম্বকীয় তল ধরি, তাহলে সেই চুম্বকীয় তলটা এই থেকে যখন ছেদ করে যাবে, তাহলে কতটা ঘিরে থাকবে এই জায়গাটুকু যেটুকু আছে। আর সেটুকু আমি মুছে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে যে তলটা ধরেছি সে তলটা তো এদিক থেকে ওদিকে চলে গেছে, তাহলে এই যে জায়গাটুকু ওকে ঘিরে গেছে, মানে গাউসিয়ান সারফেসের মধ্যে গিয়ে আছে, তাহলে এইটুকু ক্ষেত্র আছে। তাহলে এইটুকু ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এইটুকু ক্ষেত্রের ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল তো একই হবে। তাহলে এইটুকুর যদি ক্ষেত্রফল এ হয়, এটার এ হচ্ছে, তাহলে এখান থেকে এখানে যে তলটা থাকবে, তাহলে সেটার ভ্যালু কত হবে, সেটার ভ্যালু হবে আমার এ। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে, তাহলে গাউসের সূত্র অনুসারে তোমরা লিখে নেবে। প্রথমে লিখে মনে করি আধানের তলমাত্রিক ঘনত্ব হলো এত, এবং গাউসের সূত্র অনুসারে আমরা কি জানি, ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। তাহলে কিউটা কত হবে, তাহলে এখানে তলমাত্রিক ঘনত্ব হলো সিগমা, তাহলে এখানে ক্ষেত্রফল যেহেতু এ, তাহলে কতটা আধান আছে, তাহলে আধান কত হবে এ ইন্টু সিগমা বাই এপসাইলন নট। আচ্ছা, এবার হচ্ছে আমাকে বের করতে হবে, এটাকে ভেঙে দিতে হবে। তাহলে ভাঙবো কীভাবে, একটু আগে শিখলাম। তাহলে আমি তিনটা সারফেসে ভেঙে দেবো। ই ডট ডিএস একটা হচ্ছে S1 প্লাস ই ডট ডিএস একটা হচ্ছে S2 প্লাস ই ডট ডিএস একটা হচ্ছে S3 ইকুয়ালস টু এ সিগমা বাই এপসাইলন নট। তিনটা তলের জন্য আমাকে কোণগুলো বের করতে হবে। এর কথা হলো তড়িৎ বলরেখাগুলো হবে কীরকম, এটা যদি একটা তল হয় তাহলে তড়িৎ বলরেখা কী হবে, এদিক থেকে এটা অবশ্য দেখতে পাচ্ছ, এদিক থেকে এদিকে বেরোবে আর এদিক থেকে এইদিকে বেরোবে। তাহলে এই দুদিকে বেরোচ্ছে, এই বরাবর তো কোন তড়িৎ বলরেখা বেরোবে না, এদিক বরাবর কোন তড়িৎ বলরেখা বেরোবে, এই তড়িৎ বরাবর কোন তড়িৎ বলরেখা বেরোবে না। তাহলে তড়িৎ বলরেখাগুলো সবগুলো যাবে কীভাবে, তো তড়িৎ বলরেখাগুলো যাবে এদিক থেকে এদিক বরাবর আর এদিক থেকে এদিক বরাবর, এই দুদিক বরাবর তড়িৎ বলরেখাগুলো যাবে। তাহলে যদি সেরকমভাবে ভাবি, তাহলে এই তলটার সাথে এই তলটার ডিরেকশন কোন দিকে হবে, এইদিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত, 0। তাহলে S1 তলের ক্ষেত্রে মধ্যবর্তী কোণ হচ্ছে 0। তাহলে আমি এখান থেকে লিখছি ই ডিএস কস 0 প্লাস S2 তলের ক্ষেত্রে, দেখো S2 তলের ক্ষেত্রে এটা ডিরেকশন হচ্ছে এই দিকে, S2 তলের হচ্ছে সবসময় তলের ক্ষেত্রফলের দিকে হয় ওই তলের লম্ব বরাবর। তাহলে এইদিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে সেখানে হয়ে যাচ্ছে ই ডিএস কস 90 ডিগ্রি প্লাস এই তলের ক্ষেত্রে কত হচ্ছে, যেহেতু ওইটা আর এটার ডিরেকশন একই দিকে, তাহলে 0 ডিগ্রি, তাহলে হয়ে যাচ্ছে ই ডিএস কস 0 ইজ ইকুয়াল টু এ সিগমা বাই এপসাইলন নট। এটা হচ্ছে 1, তাহলে হয়ে যাচ্ছে আমার ই ডিএস মানে কত হচ্ছে, এটার ক্ষেত্রফল কত এ, প্লাস এটার ভ্যালু হয়ে যাচ্ছে 0, প্লাস এটা হচ্ছে ই, এটার ভ্যালু 1, ডিএস এর ক্ষেত্রফল কত হবে টোটাল এ ইকুয়ালস টু এ সিগমা বাই এপসাইলন নট। তাহলে এখানে হচ্ছে 2EA ইজ ইকুয়াল টু এ সিগমা বাই এপসাইলন নট। এ কেটে গেল, অতএব ই ইকুয়ালস টু পেয়ে গেলাম সিগমা বাই 2 এপসাইলন নট। এখানে একটা দেখার বিষয়, যেটা মজার বিষয়, এখানে যেটা পাচ্ছি
সেটা হচ্ছে ই ভ্যারিয়েজ অন বাই আর টু দি পাওয়ার 0। মানে দেখো ডিস্টেন্সের ওপর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ভ্যালু ডিপেন্ড করছেই না। যেটা যদি অসীম দৈর্ঘ্যের পরিবাহী তার থাকে, তাহলে সেই অসীম দৈর্ঘ্যের পরিবাহী তার থেকে কোনো একটা নির্দিষ্ট দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে সেটা ওই দূরত্বের উপর নির্ভর করবে না। কার উপর নির্ভর করবে? শুধুমাত্র ওই যে পাতটা আছে সেই পাতের তলমাত্রিক ঘনত্বের উপর নির্ভর করবে এবং কোন মাধ্যমে রাখা আছে তার উপর। যদি মাধ্যমটা অন্য কোনো মাধ্যম হয়ে যায়, যদি ধরো জল মাধ্যম হয় বা অন্য কোনো মাধ্যম হয়, তাহলে এখানে কী হবে? ইন্টু কে চলে আসবে। তাহলে এগুলো যতগুলো এই যেটা করলাম, তাহলে অসীম দৈর্ঘ্যের কোনো পরিবাহী তারের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান নির্ণয় করলাম। এখান থেকে তোমাকে যদি এরকম করে জিজ্ঞাসা করে যে একটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী তার থেকে 2 সেমি দূরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান 5 নিউটন পার কুলম, তাহলে 10 সেমি দূরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে? তখন বোকা বানবে না। কারণটা কি? দূরত্ব যতই বৃদ্ধি করি না কেন, তার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান চেঞ্জ হবে না। তার মানে 10 সেমি দূরেও যা হবে 5 সেমি দূরেও তাই হবে। তাহলে অঙ্কটাতে যেটা ছিল 5 সেমি দূরে ছিল ধরো 5 নিউটন পার কুলম, তাহলে 10 সেমি দূরে কী হবে? ওটাই থাকবে। আচ্ছা, এরপরে যেটা করবো সেটা হলো পরিবাহী পাতের জন্য। তাহলে কি হচ্ছে? অসীম অপরিবাহীর জায়গাটা শুধু কী হয়ে যাবে? পরিবাহী। পরিবাহী সুষমভাবে আহিত পাতের জন্য। তাহলে সে যদি পরিবাহী পাত হয়, তাহলে পরিবাহী পাতের ক্ষেত্রে কি হয়? আধান তো আর থাকে না, আধান কোন দিকে চলে যায়? দুই পৃষ্ঠে চলে যায়। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই পৃষ্ঠে আধান থাকবে আর এই পৃষ্ঠে আধান থাকবে যদি পরিবাহী হয় তাহলে। আর অপরিবাহী হলে আধানটা ওইটুকু জায়গার মধ্যেই থাকবে। তাহলে ওই পাত যদি হয় তাহলে এদিকেও থাকবে আর এদিকেও আধান থাকবে। তাহলে সেক্ষেত্রে এটাতে কি হবে? আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ঠিকই আছে, এটা ঠিকই আছে। এবার এখানে যেটা হবে সেটা হচ্ছে, দেখো এর ক্ষেত্রে দুটো ক্ষেত্রফল হচ্ছে, এদিকে থাকছে কিছুটা আধান আর এই পৃষ্ঠেও কিছুটা আধান থাকছে। তাহলে দুই পৃষ্ঠে আধান থাকছে, তাহলে কত হয়ে যাবে? তাহলে এখানে শুধু চলে আসবে আমার ক্ষেত্রফলটা কত হয়ে যাবে? ক্ষেত্রফলের জায়গাতে টোটাল ক্ষেত্রফল কত হবে? এ প্লাস এ ইন্টু সিগমা। তাহলে এখানে চলে আসবে আমার একটা ফ্যাক্টর 2। তাহলে বাদ বাকি যা আছে তাই থাকবে। এখানে একটা ফ্যাক্টর 2 চলে আসবে, এখানে একটা ফ্যাক্টর 2 চলে আসবে, এখানে একটা 2 চলে আসবে। তাহলে এই 2 কেটে যাবে। তাহলে আমার পেয়ে যাব পরিবাহী পাত যদি হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ভ্যালু পেয়ে যাচ্ছে পরিবাহী পাতের জন্য। পরিবাহী পাত হলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ভ্যালু পেয়ে যাচ্ছে ই ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন নট শুধুমাত্র। এখানেও দেখতে পাচ্ছি যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আর এর উপর ডিপেন্ড করছে না। পরিবাহী পাতের জন্য হচ্ছে সিগমা বাই এপসাইলন নট, আর যদি অপরিবাহী পাত হয় তাহলে সিগমা বাই 2 এপসাইলন নট। এটা গেল কোনো পরিবাহী এবং অপরিবাহী পাতলা ইনফাইনাইটলি লং পাতের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের রাশিমালা নির্ণয়। এখান থেকে অঙ্ক দিলে ওই তলমাত্রিক ঘনত্ব বলে দেবে এবং সেখান থেকে বলে দেবে। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি সেটা হলো অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীর জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়ের যে রাশিমালা, সেটাই সবচেয়ে বেশি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আর একটু পার্ট আছে, সেটুকু পার্ট ছুটে আছে চ্যাপ্টার থেকে, ওই পার্টটুকু আমি একটু বলে দিচ্ছি। সেটা কি ছিল? তড়িৎ বলরেখা। এতক্ষণ ধরে বললাম কিন্তু তড়িৎ বলরেখা তোমাদের বলা হয়নি। তড়িৎ বলরেখা কি? তড়িৎ বলরেখা দেখো কোনো এক জায়গাতে তড়িৎ ক্ষেত্র আছে, সেটা যদি আমি তোমার মাথাতে একটা ইমেজ তৈরি করতে চাই যেখানে তড়িৎ ক্ষেত্র আছে, মানে এই জায়গাটাতে ধরো আমি বলছি যে তড়িৎ ক্ষেত্র আছে, সেটা আমাকে বোঝার জন্য কি করতে হবে? একটা টেস্ট চার্জকে নিয়ে আসতে হবে। যদি দেখি যে ফোর্স ফিল করছি, তাহলে আমি বুঝবো যে এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে। কিন্তু তোমাকে ধরো আমি তোমার মাথায় একটা ইমেজ তৈরি করতে চাইছি, একটা ছবি তৈরি করতে চাইছি যে এখানে তড়িৎ ক্ষেত্রটা এইরকমভাবে আছে, এই জায়গাটাতে বেশি আছে, এই জায়গাতে কম আছে। তাহলে বোঝানোর জন্য কী করতে হবে? আমাকে কতগুলো লাইন দিয়ে আমরা সেটাকে বুঝাই। তাহলে তড়িৎ বাস্তবে কিন্তু ওই সমস্ত লাইনের কোনো অস্তিত্ব নাই, বাস্তবে ওরকম লাইন থাকে না এবং ওই লাইনগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, ওগুলো লাইনের কোনো বাস্তবে অস্তিত্ব নেই। তার মানে কী হচ্ছে? আমরা শুধুমাত্র আমাদের মাইন্ডের মধ্যে একটা ইমেজ তৈরি করার জন্য যেখানে তড়িৎ ক্ষেত্র আছে সেটা তৈরি করার জন্য কতগুলো লাইনকে কল্পনা করে নিচ্ছি। তাহলে কি যদি বলে তড়িৎ বলরেখা কাকে বলে? তড়িৎ বলরেখা বলে কাকে? তড়িৎ বলরেখা হলো কতগুলো কাল্পনিক বলরেখা যেগুলো তড়িৎ ক্ষেত্রে আমরা অঙ্কন করি। এবার এই অঙ্কন করতে গেলে শুধু তো এরকম করে অঙ্কন করে দিলে হবে না যে কোনো সংখ্যক আমি তড়িৎ বলরেখা অঙ্কন করলাম। কারণটা কি? যে তড়িৎ বলরেখার সংখ্যা দিয়েও আমরা কি বের করতে পারি? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে পারি, যেটা আমরা এর আগে শিখেছিলাম এর আগের ভিডিওতে। তার মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা বলরেখার সংখ্যা দিয়ে যেহেতু নির্ণয় করতে পারছি, তার মানে তড়িৎ বলরেখা যে কোনো মানের ড্র করতে পারবো না। কত মানের ড্র করতে হবে? যদি আধানের মান কিউ থাকে তাহলে তড়িৎ বলরেখা কটা বেরোবে? সেটা আধানের মান কিউ থাকলে তড়িৎ বলরেখা বেরোবে কিউ বাই এপসাইলন নট, এত সংখ্যক বলরেখা বেরোবে। যদি আধানের মান বাড়ে তাহলে তড়িৎ বলরেখার সংখ্যাও বাড়বে। এবার কথা হলো যে ধরো তোমাকে বললো যে তড়িৎ বলরেখার
যেহেতু তড়িৎ বলরেখা তাহলে যে কোনো সংখ্যক আঁকতে পারবো না। আরেকটা কথা হলো যেটা, যে তড়িৎ বলরেখা যখন আঁকছি তাহলে একটা স্ট্যান্ডার্ডিটি মেনটেনের জন্য কোনো একটা বিন্দু ধরো আমার তড়িৎ ক্ষেত্রের প্রবল নির্ণয় করতে হবে। যে বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রবল নির্ণয় করতে চাইছি, তড়িৎ বলরেখাগুলো আমরা এমনভাবে ড্র করবো যাতে কোনো এক বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্রের প্রবল যদি অভিমুখ জানতে হয় তাহলে ওখানে শুধু একটা স্পর্শক আঁকবো, স্পর্শকের ডিরেকশন আমি বলে দেবে তড়িৎ বলরেখা এদিকে, এখানে তড়িৎ ক্ষেত্রের প্রবল এদিকে আছে। ধরো মানে এক জায়গাতে ধরো তড়িৎ বলরেখা এরকমভাবে এঁকেছি, এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু, এই বিন্দুটা হচ্ছে ডি বিন্দু। আমি বললাম যে এ বি সি ডি বিন্দুতে একটা আধানকে ছেড়ে দিলে আধানগুলো কোন দিকে যাবে। তড়িৎ বলরেখা যখন আমার কাছে আঁকা আছে আমি বুঝতে পারছি, তাহলে কি বুঝতে পারবো যে এ বিন্দুতে একটা স্পর্শক আঁকবো, তাহলে এই বিন্দুতে যদি আমি স্পর্শক আঁকি তাহলে স্পর্শটা কেমন হবে, এরকম হবে। তাই এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অভিমুখ এইদিকে, বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি বুঝতে হয় তাহলে এখানে স্পর্শক কিরকম হবে, এরকম, সি বিন্দুতে কিরকম হবে এইরকম, ডি বিন্দুতে হচ্ছে আমার এরকম। তার মানে দেখো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ প্রত্যেক জায়গায় চেঞ্জ হচ্ছে। ইসি এবং ইডি প্রত্যেক ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অভিমুখ চেঞ্জ হচ্ছে, কিন্তু স্পর্শকাকে আমি যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে পারবো। তো তড়িৎ বলরেখা যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে স্পর্শক দিয়ে আমরা বের করতে পারবো। তাহলে কি তড়িৎ বলরেখার সঙ্গে আমরা কি করবো, এই দুটো বৈশিষ্ট্য ঢুকিয়ে দেবো। তড়িৎ বলরেখা হলো কতগুলো কাল্পনিক, তড়িৎ ক্ষেত্রে অঙ্কিত কতগুলো কাল্পনিক রেখা যার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। তাহলে কি সংজ্ঞা লিখবে, যেটা বললাম তড়িৎ বলরেখা হলো তড়িৎ ক্ষেত্রে অঙ্কিত কতগুলো কাল্পনিক রেখা যার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। তাহলে এই সংজ্ঞাটা লিখে নেবে। তাহলে তড়িৎ বলরেখা হলো তড়িৎ ক্ষেত্রে অঙ্কিত কতগুলি কাল্পনিক রেখা, এই রেখাগুলো কি কাল্পনিক, বাস্তবে কোনো এই রেখার অস্তিত্ব নেই, যার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, যে কোনো বিন্দুতে স্পর্শক যদি আঁকে তাহলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ নির্দেশ করবে। মানে কি, ওই বিন্দুতে একটা ধনাত্মক আধানকে ছেড়ে দিলে সেই আধানটা কোন দিকে যাবে সেটা অভিমুখ নির্দেশ করবে, ঋণাত্মক আধানকে ছেড়ে দিলে তার উল্টো দিকে যাবে। আচ্ছা, এবার কথা তড়িৎ বলরেখার কি করে, পরীক্ষাতে বলে তড়িৎ বলরেখা কাকে বলে, তাহলে এই সংজ্ঞাটা লিখবে। তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য জিজ্ঞাসা করে, তাহলে বৈশিষ্ট্য কি, এখানে একটা বৈশিষ্ট্য অলরেডি আছে ঢুকে, সেটা হচ্ছে কি কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। 2 নম্বর বৈশিষ্ট্য কি, তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য, তাহলে এখান থেকে লিখে নেবে। তাহলে বৈশিষ্ট্য 1 নম্বর লিখবে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, বা এখানে লিখবে তড়িৎ বলরেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। 2 নম্বর বৈশিষ্ট্য কি লিখবে, 2 নম্বর বৈশিষ্ট্য লিখবে দুটো তড়িৎ বলরেখা পরস্পর কখনো ছেদ করতে পারে না। কারণটা কি, ধরো এরকম একটা তড়িৎ বলরেখা আছে, এটা একটা তড়িৎ বলরেখা, আর এটা তড়িৎ বলরেখা আছে। তাহলে দেখো এই বিন্দুতে ছেদ করেছে দুজন মিলে, এই বিন্দু যদি মিলে ছেদ করে, তাহলে এই বিন্দুর জন্য দেখো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি নির্ণয় করি এটা বলরেখার জন্য, তাহলে সেটার দিক হচ্ছে এইদিকে, আর এটার জন্য নির্ণয় করতে গেলে এটার জন্য দিক হচ্ছে এদিকে। তাহলে একটা বিন্দুতে দুই দিকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য থাকতে পারে না। তাহলে কি লিখবে, যে দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করতে পারে না, যদি বৈশিষ্ট্য লিখতে দেয়। এবার যদি বলে যে কেন ছেদ করতে পারে না, মানুষ পরীক্ষাতে জিজ্ঞাসা করে যে দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে কেন ছেদ করে না, তখন কি লিখবে, তখন এই ছবিটা আঁকবে এবং সাথে কি লিখবে, যে দুটি তড়িৎ বলরেখা যদি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে তাহলে সেই বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করা সম্ভব। অর্থাৎ একটি বিন্দুতে দুটি তড়িৎ ক্ষেত্র, একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ দুটি, যেটা বাস্তবে অসম্ভব। তাই দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করতে পারে না। এটুকু লিখলে এনাফ। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট লিখবে দুটো সমজাতীয় আধান কি করে, পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে যদি দুটো সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে তাহলে সেটাকে যদি আমাকে ব্যাখ্যা করতে হয়, তাহলে ব্যাখ্যা করার জন্য আমরা করি কি, ব্যাখ্যা করার জন্য বলি যে দুটো সমজাতীয় তড়িৎ বলরেখা পরস্পরকে বিকর্ষণ করে। 3 নম্বর পয়েন্ট লিখবে দুটো সমজাতীয় বলরেখা পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় তড়িৎ বলরেখা পরস্পরকে আকর্ষণ করে। তাহলে 3 নম্বর পয়েন্ট হলো। 4 নম্বর পয়েন্ট হলো যেখানে তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি সেই জায়গাটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান বেশি। যে 3টা পয়েন্ট বললাম সেই 3টা পয়েন্ট মনে রাখলেই হবে। এমনি পয়েন্টগুলো বলছি আমি, কারণ পরীক্ষাতে 3টার বেশি তোমাকে জিজ্ঞাসা করবে না। এবার কথা হলো যে আরেকটা কথা, যে ধরে নেওয়া হয় যে তড়িৎ বলরেখা যখন আঁকা হয় তখন ধরে নেওয়া হয় যে ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখা নিঃসৃত হবে এবং ঋণাত্মক আধানে প্রবেশ করবে। তাই যদি ধনাত্মক তাহলে যদি বলে যে ধরে বললো যে একটা বিচ্ছিন্ন আধানের জন্য তড়িৎ বলরেখা অঙ্কন করো ধনাত্মক আধান, তাহলে এখানে ধরো একটা ধনাত্মক আধান আছে, তাই জন্য তড়িৎ বলরেখা আঁকতে হবে। তাই তড়িৎ বলরেখা এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম, আর এখানে একটা আঁকলাম। এভাবে আঁকলে কি হবে, পরীক্ষাতে ভুল দিয়ে দিবে। কারণটা কি,
তড়িৎ বলরেখা বাইরের দিকে বেরোয়, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু তড়িৎ বলরেখা পরস্পর পরস্পর কী করে, বিকর্ষণ করে। যদি বিকর্ষণ করে তাহলে কী হবে, তারা তো এইভাবে থাকবে না, তারা কী হবে সমান সেমভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, তড়িৎ বলরেখা যদি আমি ভালো করে আঁকতে চাই তাহলে সমানভাবে যদি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে এই দুটোর মধ্যে যতটা গ্যাপ থাকবে এই দুটোর মধ্যেও গ্যাপ অতটাই থাকবে। আচ্ছা, এই দুটোর মধ্যে গ্যাপ অতটাই থাকবে এবং এটার মধ্যে গ্যাপ অতটাই থাকবে। মানে একটা কাছাকাছি আমাকে কী করতে হবে, এক্সপেক্টেড করতে হবে যাতে তড়িৎ বলরেখাগুলোর ঘনত্ব কী থাকে, মানে দুটোর মধ্যে দূরত্ব কী থাকে, সেম থাকে। এটা একটা অবশ্য ভুল হয়ে গেল। তার মানে বুঝতে পারছি যে তড়িৎ বলরেখা কী করছে, পরস্পর পরস্পরকে বিকর্ষণ করছে। তার মানে যদি বিন্দু ধনাত্মক আধান থাকে তাহলে তার জন্য তড়িৎ বলরেখা হবে এরকম, যদি ঋণাত্মক আধান থাকে তাহলে তড়িৎ বলরেখা কী হবে, এটা যদি ঋণাত্মক হতো কী হতো, কোনো পরিবর্তনই হতো না, শুধু ঋণাত্মক আধান থাকলে কী হতো, অ্যারোগুলো বাইরের দিকে না হয়ে অ্যারোগুলো কী দিতাম, ভিতরের দিকে সব। তাহলে বিচ্ছিন্ন ধনাত্মক আধান হলে অ্যারোগুলো কীরকম হবে, সব ভিতরের দিকে। তো বিচ্ছিন্ন ঋণাত্মক আধানে তড়িৎ বলরেখা প্রবেশ করে এবং বিচ্ছিন্ন ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখা বাইরের দিকে নিঃসৃত হয়। এবার যদি বলে যে দুটো ধনাত্মক আধান আছে, এখানে একটা ধনাত্মক আধান আছে, এখানে একটা ধনাত্মক আধান আছে, সেই দুটো ধনাত্মক আধানের জন্য কোনো এক বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ধরো তড়িৎ বলরেখা অঙ্কন করতে বললো। এর জন্য তড়িৎ বলরেখা অঙ্কন করতে বললো। যদি এই আধানটা না থাকতো, ভাবো যে এই আধানটা নেই এখন, তড়িৎ বলরেখাগুলো কীরকম হতো, এদিকে বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে। ভিতরে অবশ্য এগুলো আঁকবে না, ভিতরটা শুধু এরভাবে রাখবে, তাহলে দেখতে ভালো লাগবে। এবার এর জন্য কী হবে, তড়িৎ বলরেখাতে বেরোবে, এর জন্য এদিকে, 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 এভাবে এঁকে দিলে তো কী করে পরীক্ষক ভুল দিয়ে দিবে। কারণটা কি, দুটো তড়িৎ বলরেখা পরস্পর কী করে, বিকর্ষণ করে। যদি বিকর্ষণ করে তাহলে এইটা এদিকে সরে যাবে, এটা এদিকে সরে যাবে, তড়িৎ বলরেখাগুলো কী হবে, তখন বেঁকে যাবে। তার মানে এটা এভাবে ঘুরে যাবে, এটা এভাবে ঘুরে যাবে, এটা এভাবে ঘুরে যাবে, আর যদি বেরোয় তাহলে এভাবে ঘুরে যাবে। এদিকেও কী হবে, সেমভাবে ঘুরে যাবে। তাহলে তড়িৎ বলরেখা এদিকে ঘুরে যাচ্ছে বিকর্ষণ বলের জন্য, এদিকে ঘুরে যাচ্ছে, এইদিকে ঘুরে যাচ্ছে, এদিকে ঘুরে যাচ্ছে। তাহলে এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতে কোনো তড়িৎ বলরেখা থাকবে না। তো যে জায়গাতে কোনো তড়িৎ বলরেখা নেই সেই জায়গাতে কী হবে, কোনো আধানকে যদি রাখি তাহলে সেই আধানকে কে আকর্ষণ করবে, টানার জন্য তো কোনো তড়িৎ বলরেখা নেই। তাহলে এই বিন্দুটাকে, যে বিন্দুতে কী হয় কোনো তড়িৎ বলরেখা থাকে না, সেটাকে বলা হয় উদাসীন বিন্দু। উদাসীন মানে কি, আমরা কি জানি, উদাসীন মানে কি, যখন ওর উপরে কোনো কাজকর্ম নেই, বসে আছে, শুয়ে আছে, উদাসীনভাবে চলছে, সেটাকে উদাসীন বিন্দু। এই কারণে বলা হয় যেখানে যদি কোনো একটা আধানকে আমি রেখে দিই তাহলে তার উপরে কোনো বল কাজ করবে না। তার যদি বলে উদাসীন বিন্দু কাকে বলে, তাহলে কি বলবে, উদাসীন বিন্দু হলো তড়িৎ ক্ষেত্রে এমন একটি বিন্দু যেখানে কোনো আধানকে ছেড়ে দিলে তার উপর কোনো বল ক্রিয়াশীল হয় না। যদি বলে উদাসীন বিন্দুর ছবি আঁকো, তো এরকম দুটো ধনাত্মক আধান এঁকে দেবে, তার মুখে এরকম বলরেখা এঁকে দেবে এবং মিডিলে দেখিয়ে দেবে যে এটা হলো উদাসীন বিন্দু। তাহলে দুটো আধানের মধ্যে হবে উদাসীন বিন্দুটা। এবার যদি এরকম হয়, তাহলে যদি বলে যে দুটো সমজাতীয় আধান আছে, তার ক্ষেত্রে উদাসীন বিন্দু কোথায় হবে, তাহলে তার ক্ষেত্রে উদাসীন বিন্দু হবে তাদের মাঝে। এবার যদি দুটো বিপরীত জাতীয় আধান হয়, তার জন্য যদি বলরেখা আঁকতে বলতো তাহলে কীরকম হতো, তাহলে দুটো বিপরীত জাতীয় আধান হলে, ধরো এখানে একটা ধনাত্মক আধান আছে আর এখানে একটা ধরো ঋণাত্মক আধান আছে, ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখাগুলো এরকমভাবে বেরোবে, ঋণাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখা এরকমভাবে প্রবেশ করবে। এবার প্রবেশ করবে, এবার কী করে, এরা একে করতে আকর্ষণ করবে। যদি আকর্ষণ করে তাহলে বেঁকে যাবে, তড়িৎ বলরেখাগুলো কীরকম হবে, এইভাবে ঘুরে যাবে সব। তাহলে আমি মুছে দিচ্ছি, মুছে ভালো করে আঁকছি। মুছে যদি ভালো করে আঁকি, বইয়ে দেখবে ভালো করে ছবি দেওয়া আছে, ভালো করে তোমরা প্র্যাকটিস করে নেবে। এটা এভাবে ঘুরে যাবে অ্যাট্রাকশন ফোর্সের জন্য, এটা এখানে এভাবে ঘুরে যাবে, এর থেকে বেরোবে আর ওটাতে প্রবেশ করবে। এটা সোজা চলে যাবে এখান থেকে এখানে, এরকমভাবে এটা এদিকে ঘুরে যাবে, এটা এদিকে ঘুরে যাবে, এখানে এদিকে ঘুরে যাবে, এটা এদিকে ঘুরে যাবে। এবার দেখো এখানে উদাসীন বিন্দু থাকা সম্ভব নয়। থাকা কোথায় সম্ভব, এই সমস্ত জায়গাতে থাকা সম্ভব, এখানে থাকা সম্ভব, না হলে এখানে থাকা সম্ভব। তাহলে উদাসীন বিন্দু যদি বলে এরকমভাবে, তাহলে দেখিয়ে দেবে, এদিকে দেখিয়ে দেবে আর এদিকে দেখিয়ে দেবে। তাহলে এখানে একটা উদাসীন বিন্দু পাবো আর এখানে একটা উদাসীন বিন্দু পাবো। তাহলে যদি বিপরীত জাতীয় আধান হয় তাহলে তাদের বাইরে হবে উদাসীন বিন্দু, যদি সমজাতীয় আধান হয় তাহলে তাদের মধ্যের কোনো এক বিন্দুতে হবে উদাসীন বিন্দু। তাহলে উদাসীন বিন্দু কাকে বলে সংজ্ঞা পড়ে নিলাম, তড়িৎ বলরেখার কতগুলো ধর্ম পড়লাম। তোমাদের বইয়ে দেখবে কতগুলো তড়িৎ বলরেখা কাকে বলে সংজ্ঞাটা আমি লিখে দিলাম, কারণ তোমাদের বইয়ের সংজ্ঞাটা ভালো করে নেই। আর বৈশিষ্ট্যগুলো তোমাদের আছে, আমি যে তিনটা বৈশিষ্ট্য বললাম সেই তিনটা বৈশিষ্ট্য মনে রাখবে, তার সাথে ওই বৈশিষ্ট্যগুলো শুধু রিডিং করে নেবে। থ্যাংক ইউ।